নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাবো, নাম এক ভয়ঙ্কর রাত। লেখক লাক্সাডিও ইয়ার্ন। অনেক দিন আগে জাপানের ছোট্ট একটি গাঁয়ে বাস করত এক গরিব চাষা এবং তার বউ। তারা দুজনেই ছিল বেজায় ভালো মানুষ। তাদের অনেকগুলো বাচ্চা, ফলে এতগুলো মানুষের ভরণ পোষণ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যেত চাষার। বড় ছেলেটির বয়স যখন 14, গায়ে গতরে বেশ বলিষ্ঠ, সে বাপকে কৃষিকাজে সাহায্য করতে নেমে পড়ল। আর ছোট মেয়েগুলো হাঁটতে শেখার পরপরই মাকে ঘরকন্নার কাজে সহযোগিতা করতে লাগল। তবে চাষি দম্পতির সবচেয়ে ছোট ছেলেটি কোনো শক্ত কাজ করতে পারত না। তার মাথায় ছিল ক্ষুরধার বুদ্ধি। সে তার সব কটা ভাই বোনের মধ্যে সবচেয়ে চালাক ছিল, কিন্তু খুব দুর্বল শরীর এবং দেখতে নিতান্তই ছোটোখাটো ছিল বলে লোকে বলতো, ওকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজই লাগবে না সে। বাবা মা ভাবল, কৃষিকার্যের মতো কাজ করা যেহেতু ছোট ছেলের পক্ষে সম্ভব নয়, কাজেই ওকে পুরোহিতের কাজে লাগিয়ে দেওয়া যাক। বাবা মা একদিন ছোট্ট ছেলেকে নিয়ে গায়ের মন্দিরে চলে এলো। বুড়ো পুরোহিতকে অনুনয় করল তিনি যেন তাদের ছেলেটিকে শিষ্য হিসাবে গ্রহণ করেন এবং ওকে পড়ালেখা শেখায়, যাতে বড় হয়ে সে মন্দিরের যজবানী মানে পুরোহিতগিরি করতে পারে। বৃদ্ধ ছোট ছেলেটির সঙ্গে সদয় আচরণ করলেন। তাকে কিছু কঠিন প্রশ্ন করা হলো। ছেলেটি এমন চতুর জবাব দিল যে তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে কোনো আপত্তি করলেন না ধর্মগুরু। তিনি ওকে মন্দিরের তোলে ভর্তি করে দিলেন। ওখানে ধর্ম শিক্ষা দেয়া হতো। বৃদ্ধ পুরোহিত ছেলেটিকে যা শেখালেন সব কিছু দ্রুত শিখে নিল। সে গুরুর অত্যন্ত বাধ্যগত ছাত্র। তবে তার একটা দোষ ছিল, সে পড়ার সময় ছবি আঁকত এবং তার ছবির বিষয়বস্তু ছিল বেড়াল। ওই সময় মন্দিরে বেড়ালের ছবি আঁকার ব্যাপারে নিষেধ ছিল। একা যখন থাকতো ছেলেটি, তখনই এঁকে ফেলতো বেড়ালের ছবি। সে ধর্মগুরুর ধর্মীয় বইয়ের মার্জিনে ছবি আঁকত। মন্দিরের সমস্ত পর্দা, দেওয়াল এবং পিলারগুলোও ভরে গিয়েছিল বেড়ালের ছবিতে। পুরোহিত বহুবার এসব ছবি আঁকতে মানা করেছেন, কিন্তু কে কার কথা শোনে। ছেলেটি ছবি আঁকত কারণ না এঁকে পারত না। ছবি না আঁকলে কেমন যেন অস্থির অস্থির লাগতো তার। সে ছিল অত্যন্ত প্রতিভাবান একজন চিত্রকর। ছবি একেই একদিন নাম কামানোর স্বপ্ন দেখত ছেলেটি। এজন্য ধর্মশিক্ষায় মন দিতে পারত না। ভালো ছাত্র হবার খায়েশও তার ছিল না। ভালো ছাত্র হতে হলে বই পড়তে হয়, কিন্তু পড়ার চেয়ে আঁকা আঁকিতেই তাকে টানত বেশি। একদিন এক দেবতার পোশাকে বিড়ালের ছবি আঁকতে গিয়ে ধর্মগুরুর কাছে হাতে নাতে ধরা খেল ছেলেটি। গুরু খুবই রেগে গেলেন। বললেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি কোনো দিনও পুরোহিত হতে পারবে না। তবে চেষ্টা করলে একদিন হয়তো বড় মাপের চিত্রকর হতে পারবে। তোমাকে শেষ একটি উপদেশ দিই, শোনো। উপদেশটি কখনো ভুলো না। রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। গুরুর এ কথার মানে কিছুই বুঝতে পারল না ছেলেটি। এ কথার মানে ভাবতে ভাবতে সে তার ছোট মোচকা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল মন্দির থেকে। গুরুকে তার কথার অর্থ জিজ্ঞেস করার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ধমক খাওয়ার ভয়ে প্রশ্ন করল না, শুধু বিদায় বলতে পারল। মনের দুঃখ নিয়ে মন্দির ছেড়েছে ছেলেটি। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। যদি বাড়ি যায়, পুরোহিতের কথা না শোনার অভিযোগে বাপ ওকে বেদম পিটুনি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই বাড়ি যাওয়ার চিন্তা নাকচ করে দিল সে। হঠাৎ পাশের বাড়ির গাঁয়ের কথা মনে পড়ল। এখান থেকে 4 ক্রোশ দূরে
ওই গায়ে বিশাল একটি মন্দির আছে। মন্দিরে তরুণ বুড়ো অনেক পুরোহিত আছে। ছেলেটি শুনেছে ওখানেও একটি টোল আছে, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। সে ঠিক করলো ওই গাঁয়ে যাবে, মন্দিরের প্রধান পুরোহিতের হাতে পায়ে ধরে বসবে তাকে টোলে ভর্তি করানোর জন্য। ওর কাতর অনুরোধ নিশ্চয়ই ফেলতে পারবেন না পুরোহিত। কিন্তু ছেলেটি জানতো না বড় মন্দিরটি বহু আগেই বন্ধ হয়ে গেছে। ওখানে একটা পিশাচ এসে আস্তানা কেড়েছে। পিশাচের ভয়ে পুরোহিতটা অনেক আগেই মন্দির ছেড়ে পালিয়েছেন। গায়ে কজন সাহসী মানুষ পিশাচটাকে মারতে গিয়েছিল। তারা এক রাতে ছিল ওই মন্দিরে, কিন্তু পরের দিন কাউকে জীবিত পাওয়া যায়নি। তাদের রক্তাক্ত খাবলানো শরীর পড়েছিল মন্দিরের চাতালে। তারপর থেকে ভুলেও কেউই ওই মন্দিরের ছায়া মারায় না। পরিত্যক্ত মন্দিরটি এখন হানাবাড়িতে পরিণত হয়েছে। কিন্তু এসব কথা তো আর ছেলেটি জানতো না। সে মন্দিরের টোলে ভর্তি হওয়ার আশায় পথ চলতে লাগলো। 4 ক্রোশ পথ পাড়ি দিয়ে গায়ে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে এলো। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মন্দিরে পিশাচের হামলা হওয়ার পর থেকে তারা সূর্য পশ্চিমে ডুব না দিতেই ঘরের দরজা এঁটে বাতি নিভিয়ে শুয়ে পড়ে। আর মন্দির থেকে ভেসে আসা বিকট বিভৎস চিৎকার শুনে শিউরে শিউরে ওঠে। মন্দিরটি গায়ের শেষ প্রান্তে একটি টিলার উপরে। ছেলেটি মন্দিরে আলো জ্বলতে দেখল। ভুতুরে মন্দিরে কেউ পুজো দিতেই চায় না, আলো জ্বালা দূরে থাক। তবে লোকে বলে পিশাচটা নাকি সাঁঝবেলা আলো জেলে রাখে পথ ভোলা পথচারীদের আকৃষ্ট করার জন্য। আলোর হাতছানিতে দূর গাঁ থেকে আসা মুসাফির আশ্রয়ের খোঁজে মন্দিরে ঢুকলেই পিশাচের শিকার হয়। ছেলেটি মন্দিরের বিশাল কারুকাজ করা পুরু কাঠের দরজার সামনে দাঁড়ালো। আঙুলের গাঁট দিয়ে টুক টুক শব্দ করল, কিন্তু কেউ সাড়া দিল না। আবার নক করল সে, জবাব নেই। মন্দিরের সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নাকি? অবাক হয় ছেলেটি। একটু ইতস্তত করে দরজায় ধাক্কা দিল সে। মেলে গেল কপাট। ভেতরে ঢুকলো ছেলেটি। মাটির একটি প্রদীপ জ্বলছে কেবল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ছেলেটি ভাবল কেউ না কেউ নিশ্চয়ই আসবে। সে মেঝেতে বসে পড়ল, অপেক্ষা করছে। ছেলেটি লক্ষ্য করল মন্দিরের সব কিছুই ধুলোয় ধূসর হয়ে আছে। মাকড়সার জালে চেয়ে গেছে প্রায় পুরোটা জায়গা। বোঝেই যায় অনেকদিন ঝাঁট পড়েনি, হয়তো ঝাঁট দেওয়ার লোক নেই। ছেলেটি মনে মনে আশ্চর্যিত হয়ে উঠল পুরোহিত তাকে শিষ্য হিসাবে গ্রহণ করবেন ভেবে। কারণ ঘর ঝাড় দেওয়ার জন্য হলেও তো ওদের একজন লোক প্রয়োজন। জানালায় বড় বড় পর্দা ঝুলতে দেখে খুশি হয়ে গেল ছেলেটি। বাহ, ছবি আঁকার চমৎকার ক্যানভাস পাওয়া গেছে। রং পেন্সিলের বাক্স সে সঙ্গে নিয়ে এসেছে। দ্বিরুক্তি না করে বেড়ালের ছবি আঁকতে বসে গেল। পর্দাগুলো ভরে ফেলল সে বড় বড় বেড়ালের ছবিতে। পথ চলার ক্লান্তিতে তার ঘুম এসে গেল। সে পুটুলি খুলে চাদর বিছিয়ে মেঝেতেই শুয়ে পড়ার তোড়জোড় করছিল। ঠিক এমন সময় মনে পড়ে গেল ধর্মগুরুর কথা। রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে, ঘুমোবে ছোট জায়গায়। মন্দিরটি প্রকাণ্ড, আর সে একা। গুরুর কথাগুলো মনে পড়তে অর্থ না বুঝলেও এবার তার কেমন ভয় ভয় করতে লাগলো। সে ঘুমানোর জন্য ছোট্ট ঘর খুঁজতে লাগলো। ক্ষুদ্র একটি কুঠুরিও পেয়ে গেল। কুঠুরির দরজা খুলে গেল, ভেতরে ঢুকল। তারপর ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়ল মেঝেতে। একটু পরেই ঘুমিয়ে গেল। গভীর রাতে ভয়ঙ্কর একটা শব্দে জেগে গেল সে। মারামারি করছে কারা যেন। অপার্থিব আওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে ঝান্তুক চিৎকার। এমন ভয় পেল ছেলেটি দরজার ফাঁক দিয়ে ও মন্দিরের ভেতরে তাকাতে সাহস পেল না। তার কেবলই মনে হচ্ছিল
তাকালেই এমন ভয়াবহ কিছু একটা সে দেখবে যে হার্ট ফেল হয়ে যাবে। সে মেঝেতে গুটিসুটি মেরে পড়ে রইল, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে। আলোর যে সূক্ষ্ম রেখা ঢুকছিল দরজার ছিলকা দিয়ে, তা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ছেলেটি বুঝতে পারল নিভে গেছে মন্দিরের বাতি, নিকোষ আঁধারে ডুবে গেল ঘর। তবে ভীতিকর শব্দগুলো চলল বিরতিহীন। ফুসফুস নিঃশ্বাসের আওয়াজ, রক্তহীন করা গলায় কি যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে। গোটা মন্দির থরথর করে কাঁপছে। বোঝা যাচ্ছে দরজার বাইরে মরণপূর্ণ লড়াইয়ে মেতে উঠেছে দুটি পক্ষ। অনেকক্ষণ পরে নেমে এলো নীরবতা। কিন্তু ছেলেটি ভয়ে নড়ল না এক চুলো। অবশেষে ভোর হলো। সোনালি আলো দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল ক্ষুদ্র প্রকোষ্ঠে। লুকোনো জায়গা থেকে খুব সাবধানে বেরিয়ে এলো ছেলেটি। তাকালো চারিদিকে, দেখল মন্দিরের মেঝেতে রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মাঝখানে মরে পড়ে রয়েছে গরুর চেয়েও আকারে বড় একটি দৈত্যাকার ইঁদুর, মন্দিরের পিশাচ। কিন্তু এটাকে হত্যা করলো কি? মানুষ, জন কিংবা অন্য কোনো প্রাণী তো দেখা যাচ্ছে না। হঠাৎ ছেলেটি লক্ষ্য করলো সে গত রাতে পর্দায় যেসব বেড়ালের ছবি এঁকেছে, সবকটা বেড়ালের গায়ে রক্ত মাখা। সে তখনই বুঝতে পারল পিশাচ ইঁদুরটাকে তারই আঁকা বেড়ালরা হত্যা করেছে। এবং এখন সে বুঝতে পারল বৃদ্ধ পুরোহিতের সেই সাবধান বাণীর মানে, রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। ওই ছেলেটি বড় হয়ে খুব বিখ্যাত চিত্রকর হয়েছিল, আর তার আঁকা বেড়ালের সেই ছবিগুলো এখনও ওই মন্দিরে আছে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি বন্ধুরা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর এই ধরনের গল্প আরও শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।